নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকলকে আজকের আলোচনায় স্বাগত। আজকে আমাদের সাথে আছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর অভিষ্টু হালদার মহাশয়। ডক্টর অভিষ্টু হালদার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। তো তিনি আজকে যে বিষয়ের উপর আলোচনা করবেন সেটি হচ্ছে চেঞ্জিং ডিমোনাইজেশন অফ সিকিউরিটি ইন সাউথ এশিয়া। আমি স্যারকে অনুরোধ করব আজকের আলোচনাটি শুরু করার জন্য। স্যার প্লিজ শুরু করুন। হ্যাঁ, আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। প্রথমে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। তো শুরু করার আগে কিছু জিনিস আমি একটু জেনে নিতে চাই। আচ্ছা, আমার এই অধিবেশনটা কি সম্পূর্ণরূপে বাংলাতে বলবো, তাই তো? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ বাংলাতে। ঠিক আছে। এবং কতক্ষণ দীর্ঘায়িত করব আমার এই বক্তব্য? স্যার 1 ঘন্টার মতো, আর তারপরে প্রশ্ন কিছু আসবে, ওইগুলো আর কি। ঠিক আছে, হ্যাঁ স্যার। 1 ঘন্টার মতো আর প্রশ্ন উত্তর নিশ্চয়। আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে বা আমার স্টুডেন্ট, ছাত্রছাত্রী বা গবেষকদের সাথে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে, যেটা আমার বিষয়ের নামকরণটা ইংরেজিতেই ছিল, চেঞ্জিং ডাইমেনশনস অফ সিকিউরিটি ইন সাউথ এশিয়া। সেটাকে আমি যদি বাংলাতে পেশ করি তাহলে হয় সুরক্ষার বদলে যাওয়া নানা দিক দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে। এবং আমরা যখনই, ধরুন, আমরা যারা প্রাচ্যের বাসিন্দা বা ধরুন যারা বিশ্বের প্রাচ্যে থাকি, তাদের কাছে পলিটিক্যাল সায়েন্স বলুন কি ইন্টারন্যাশনাল পলিটিক্স বলুন, রাষ্ট্রবিজ্ঞান বা আন্তর্জাতিক সম্পর্ক যাই বলুন, আমরা প্রায়শই আমরা দেখতে পাই আমরা খুব পশ্চিমী চিন্তাধারা, পশ্চিমী তত্ত্ব এবং পশ্চিমী ব্যাখ্যার দ্বারা খুব আকৃষ্ট হই। মানে পশ্চিমের ধ্যান ধারণা আমাদেরকে, ধরুন যারা রাষ্ট্রবিজ্ঞান চর্চা করি বা আন্তর্জাতিক সম্পর্ক চর্চা করি, পশ্চিমী ধ্যান ধারণা আমাদেরকে খুব বিশেষভাবে আকর্ষণ করে। তার কারণ আছে একমাত্র, মানে অন্যতম কারণ হচ্ছে পশ্চিমে এই বিষয় নিয়ে গবেষণাগুলো অনেক বেশি প্রগাঢ় ও প্রবল হয়েছিল। সুতরাং আমাদের হাতে আর কোনো তেমন ভাবে উপায় না থাকার দরুন আমরা এই পশ্চিমী তত্ত্বগুলোকেই ধরে এগিয়ে চলার চেষ্টা করি। এবার এই ধরুন আজকে যেটা বলছি, সুরক্ষা বা যাকে ইংরেজিতে বলে হচ্ছে সিকিউরিটি। এবার আন্তর্জাতিক সম্পর্ক কিংবা রাষ্ট্রবিজ্ঞানের কোনো ছাত্র বা গবেষককে কেউ যদি সিকিউরিটি বা সুরক্ষা সম্পর্কে জিজ্ঞেস করে, সবার প্রথমে তারা গিয়ে বলবে যে স্টেট সিকিউরিটি বা রাষ্ট্রের সুরক্ষার ধারণা। আবার কোনো আন্তর্জাতিক সম্পর্কের কোনো গবেষক বা কোনো ছাত্রকে যদি জিজ্ঞেস করা হয়, তারা সর্বপ্রথম যে তত্ত্বের কথা বলবে সে হচ্ছে বাস্তববাদ, বা যাকে ইংরেজিতে পলিটিক্যাল সায়েন্স বা ইন্টারন্যাশনাল পলিটিক্স এর পরিভাষায় আমরা রিয়েলিজম বলতে পারি বা নিও রিয়েলিজম বলে থাকি। হ্যাঁ, বাস্তববাদ বা নয়া বাস্তববাদ।
এবং তার সাথে সাথে এই বাস্তববাদ বা নয়া বাস্তববাদ বলার সাথে সাথে যে পণ্ডিতদের নাম তারা করবে, নিকোলো ম্যাকিয়াভেলি এবং কেনেথ ওয়ালস। মানে নিকোলো ম্যাকিয়াভেলি হচ্ছে ক্লাসিক্যাল রিয়েলিজম বা ধ্রুপদ বাস্তববাদ, বা কেনেথ ওয়ালস হচ্ছে নয়া বাস্তববাদ বা নিও রিয়েলিজম। সুতরাং আমরা যারা প্রাচ্যে থাকি তারাও কিন্তু এই পশ্চিমী তাত্ত্বিকদের ধ্যান ধারণা দ্বারা খুব বিশেষ রকম ভাবে আমরা প্রভাবিত। সুতরাং আজকে আমি বলবো যে প্রথম এটা বলে নেব যে পশ্চিমী ধ্যান ধারণার মূল বিষয়বস্তু কি, এবং তারপরে বলবো এই পশ্চিমী ধারণার তাৎপর্য আমাদের প্রাচ্যের মানুষ বলুন, প্রাচ্যের গবেষক বলুন বা প্রাচ্যের ছাত্রের ক্ষেত্রে কিভাবে এর রূপান্তরটা আমরা দেখতে পাই। এবারে আমরা যখন দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতে আমাদের আলোচনাটাকে দেখব, তখন আমরা এটা দেখতে চাইব যে এই যে ধ্যান ধারণাগুলোর কথা যারা আলোচনা করেছেন সুরক্ষা সম্পর্কে, সে সামরিক সুরক্ষা হোক কি সুরক্ষার অন্যান্য দিক হোক, সেগুলো তাদের যৌক্তিকতা আমাদের প্রাচ্যের পটভূমিতে ঠিক কতখানি, এবং বিশেষ করে দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতে তাদের তাৎপর্যতা ঠিক কতটা বা কতটা প্রাসঙ্গিক তাদের এই ধ্যান ধারণাগুলি। এবার সুতরাং প্রথমে আমি তাহলে, যেহেতু আমার আজকে শ্রোতার মধ্যে অনেক গ্র্যাজুয়েশন বা স্নাতক বা স্নাতকোত্তর স্তরের, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন স্তরের অনেক ছাত্ররা রয়েছেন, তাই তাদেরকে আমি খুব সংক্ষেপে প্রথমে প্রাচ্যের সুরক্ষা বা সামরিক সুরক্ষার অর্থে তারা কি বোঝে সেইটা একটু তাদেরকে বলে নেব, তারপরে তাদের সমালোচনা বা কিভাবে দেখলে হয় না হয় সেটা বলবো। এবার দেখুন, এবার আমি যখন পশ্চিমের কথা বলছি, ওই বাস্তববাদ নয়া বাস্তববাদ তারা এটাই ধরে নেয় যে আন্তর্জাতিক ক্ষেত্র সেটা হচ্ছে নৈরাজ্যতে দ্বারা আচ্ছন্ন। মানে তাদের ভাষায় বলতে গেলে কেনেথ ওয়ালস বা তার সতীর্থ নিও রিয়ালিস্ট বা নয়া বাস্তববাদ স্কলারদের ভাষায় বলতে গেলে যে ইন্টারন্যাশনাল রিলেশনস এর ক্ষেত্রে ইন্টারন্যাশনাল সিস্টেম ইজ অ্যানার্কিক ইন ক্যারেক্টার, মানে সম্পূর্ণ নৈরাজ্যবাদ বিরাজ করে এখানে। এবং তার ফলে কি হয়, তার ফলে রাষ্ট্রগুলির নিজেকে রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে তারা নিজেরা স্বয়ং। এর ফলে এই যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয় আমরা এই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, সেখানে রাষ্ট্ররা তাদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা সর্বত্র দেখি যে যুদ্ধ, হানাহানি এবং খুব সামরিক প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়। মানে কেনেথ ওয়ালসের ভাষায় বলতে গেলে, মানে কেনেথ ওয়ালসের যদি ওই থিওরি অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স থেকে একটু ব্যাখ্যা করা যায়, তাহলে হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম ইজ মার্কড বাই কনফ্লিক্ট অ্যান্ড কম্পিটিশন। এবং সুরক্ষা বলতে যেটা বোঝায় যে রাষ্ট্রের সুরক্ষা, স্টেট সিকিউরিটি, ইংরেজিতে বলতে গেলে রাষ্ট্রের সুরক্ষা বা স্টেট সিকিউরিটি। এবার সেই সুরক্ষার ক্ষেত্রে আমরা আরো একটা জিনিস দেখতে পাই যে সামরিক সুরক্ষার দিকে খুব বেশি ভাবে বা খুব প্রবল ভাবে আলোকপাত করা হয়। সামরিক সুরক্ষাকে ইংরেজিতে বা আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষায় যাকে বলে হচ্ছে মিলিটারি সিকিউরিটি, সেই মিলিটারি সিকিউরিটির দিকে খুব বেশি রকম ভাবে আলোকপাত করা হয়। এবার এই ধ্যান ধারণাগুলো তো আমাদের
পশ্চিম থেকে পাওয়া, এবং এই ধ্যান ধারণাগুলোর বাস্তবতা নিয়ে সন্দেহের কোনো অবকাশ একেবারেই নেই। তারা তখনও যেরকম তাৎপর্যপূর্ণ ছিল, তখনও যেরকম গুরুত্ব পেয়েছে, ধরুন প্রথম বিশ্বযুদ্ধ কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠান্ডা যুদ্ধের সময়ও যেরকম গুরুত্ব পেয়েছে, ঠান্ডা যুদ্ধের পরবর্তী ক্ষেত্রে ধরুন 1990 এর পরেও কিন্তু তাদের এই ধ্যান ধারণাগুলো সমান গুরুত্বপূর্ণ আছে, মানে তাদের গুরুত্ব কোনোভাবেই কমে যায়। এটা বলা সত্ত্বেও আমরা একটু যখন এশিয়ার দিকে তাকাই বা ধরুন অন্যান্য দেশগুলির দিকে তাকাই, প্রাচ্যের অন্যান্য দেশগুলির দিকে তাকাই, আমাদের মধ্যে কিন্তু একটা প্রশ্নের উদ্রেক হয়। পশ্চিমী ধ্যান ধারণার তাৎপর্য তো আছে ঠিকই, কিন্তু পশ্চিমী ধ্যান ধারণায় কি একমাত্র সঠিকভাবে আমাদের প্রাচ্যের বা দক্ষিণ এশিয়ার সুরক্ষার ধ্যান ধারণাকে ব্যাখ্যা করতে পারে? এই এই প্রশ্নটা আমাদের মনে উদ্রেক। এবার এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ধরুন কিছু কিছু স্কলার, যাদের মধ্যে অন্যতম যাদের নাম আমি বলবো মোহাম্মদ আইয়ুব। মোহাম্মদ আইয়ুব একটি তত্ত্বের কথা বলেছিলেন, কিছু ধ্যান ধারণা, সেটা বাস্তববাদী ধ্যান ধারণাই বটে বা রিয়েলিজমের ধ্যান ধারণার সঙ্গেই সহমত প্রকাশ করে, কিন্তু বলছেন যে পশ্চিমের বাস্তববাদ আর প্রাচ্যের বাস্তববাদের মধ্যে কিন্তু খানিকটা বা অল্প হলেও গুণগত তফাৎ আছে। এবার এই প্রাচ্যের যে ধরুন বা দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতে বা প্রাচ্যের ক্ষেত্রে যে বাস্তববাদের কথা মোহাম্মদ আইয়ুব বলছেন, সেই বাস্তববাদকে উনি বলেন, ইংরেজিতে বলছেন সাবঅল্টার্ন রিয়ালিজম। মোহাম্মদ আইয়ুবের কথায় এটা হচ্ছে সাবঅল্টার্ন রিয়ালিজম, এবং সাবঅল্টার্ন রিয়ালিজমের যদি বাংলা আমরা করি তাহলে হচ্ছে নিম্ন বর্গের বাস্তববাদ বা নিম্ন বর্গীয় বাস্তববাদ। এখন নিম্ন বর্গীয় কথাটা এইখান থেকে আসে কেন, আমরা যারা এশিয়ার বাসিন্দা বা ধরুন দক্ষিণ এশিয়ার যারা বাসিন্দা বা আফ্রিকার যারা বাসিন্দা, আমাদের তো একটি ঔপনিবেশের ইতিহাস আছে, তো সেই সূত্র ধরেই হয়তো মোহাম্মদ আইয়ুব এই নামকরণটি করেছিলেন। এবার মোহাম্মদ আইয়ুবের মূল ধ্যান ধারণা, তার দিকে অল্প বিস্তর আমরা একটু আলোকপাত করছি। এবার মোহাম্মদ আইয়ুব বলছেন যে দক্ষিণ এশিয়ায় যে রাষ্ট্র গঠনের পদ্ধতি, দক্ষিণ এশিয়ায় যে জাতি গঠনের পদ্ধতি, বা ধরুন যে সকল দেশ ঔপনিবেশিক শাসনের অধীনস্থ ছিল তাদের জাতি গঠন, রাষ্ট্র গঠনের পদ্ধতি বা প্রক্রিয়াটা কিন্তু পশ্চিমী দেশদের থেকে আলাদা। কি অর্থে আলাদা? এবং ধরা যাক আমাদের ধরুন ভারতবর্ষ বা দক্ষিণ এশিয়ার যে ম্যাপ আঁকা হলো, এই ম্যাপটা কারা এঁকেছিলেন? ম্যাপটা তো সাহেবরা এঁকেছিলেন, এই ম্যাপটা তো ইংরেজরা এঁকেছিলেন। মানে ধরুন র্যাডক্লিফ লাইন, এই ম্যাপটা কাদের রাখা? এই ম্যাপটা ইংরেজদের রাখা। এবং ইংরেজরা যখন বা সাহেবরা যখন এই ম্যাপটি বা এই মানচিত্রটি বানিয়েছিলেন বা গঠন করেছিলেন, তখন কিন্তু সাহেবরা দক্ষিণ এশিয়ার ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি, ভাষা, এইগুলোর কথা কিন্তু ততটা গুরুত্ব দিয়ে ভাবেন। আবার বলছি, কৃষ্টি, সংস্কৃতি, ভাষা, এইগুলোর কথা কিন্তু যতটা গুরুত্ব দেওয়ার কথা ছিল ততটা দেননি। তারা যখন মানচিত্রটি এঁকেছেন, তারা যখন মানচিত্রটি বানিয়েছেন, শুধুমাত্র প্রশাসনিক উপযোগিতা বা বলতে পারেন প্রশাসনিক সুবিধার্থে কিন্তু তারা মানচিত্রটি বানিয়েছেন। মানে ধরুন ভারত পাকিস্তানের একটা পার্টিশনের ইতিহাস আছে,
সেই ইতিহাসটাই কিন্তু ভারত পাকিস্তানের অনেক ক্ষেত্রে মানে ভারত ও পাকিস্তানের জাতীয় স্বার্থ কি হবে সেটা ব্যাখ্যা করে দেয়। আবার ধরুন এই যেটা অধুনা পূর্ব পাকিস্তান ছিল, বর্তমানে বাংলাদেশ, যেটি মানে মাসখানেক আগেই যার রাজনীতি নিয়ে খুব খুব শোরগোল পড়ে গেছে গোটা গোটা বিশ্বে এবং দক্ষিণ এশিয়ায় তো বটেই। এই বাংলাদেশ মানে এখনকার বাংলাদেশ অধুনা পূর্ব পাকিস্তান, এটি কিন্তু ছিল বেসিক্যালি মানে আরেকটি তত্ত্ব আছে এটিকে ব্যাখ্যা করার জন্য, সেটাকে বলা হয়েছে ইন্টারনাল কলোনিয়ালিজম, মানে অভ্যন্তরীণ ঔপনিবেশবাদ। মানে দেখুন মজাটা দেখুন, আমরা তো কলোনিয়ালিজম বা উপনিবেশবাদ বলতে শুধু ব্রিটিশদের কলোনিয়ালিজম বুঝি, কিন্তু এই তত্ত্ব অভ্যন্তরীণ ঔপনিবেশবাদ মানে কি বলুন তো, মানে যখন ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল, পশ্চিম পাকিস্তানই মূলত পূর্ব পাকিস্তানকে নিয়ন্ত্রণ করত, যার ফলে আমরা দেখতে পাই মানে ভাষা আন্দোলন বা শেখ মুজিবুর রহমানের মানে উত্থান এবং এবং 1971-এ বাংলাদেশের মানে লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, এবং বাংলাদেশ একটি একটি আপনার সার্বভৌম দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে উঠে আসে। সুতরাং এই তত্ত্বগুলো ধরুন আমি আপনাকে বললাম যে সাবঅল্টার্ন রিয়েলিজম বা ইন্টারনাল কলোনিয়ালিজম, নিম্নবর্গীয় বাস্তববাদ বা অভ্যন্তরীণ ঔপনিবেশবাদ, এই তত্ত্বের সূত্রপাত কিন্তু আমরা পশ্চিমে পাই না, এই তত্ত্বের সূত্রপাত কিন্তু আমরা একমাত্র প্রাচ্যে পাই। তার একটা বড় কারণ যেটা হচ্ছে মানে সাবঅল্টার্ন রিয়েলিজম বা নিম্নবর্গীয় বাস্তববাদ বলতে গিয়ে মোহাম্মদ আইয়ুব কখনো কখনো বলছেন যে প্রাচ্যের ইতিহাসটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। মানে পশ্চিমের ইতিহাস আলাদা, প্রাচ্যের ইতিহাস আলাদা। সুতরাং এটা স্বাভাবিক, এটা অবশ্যম্ভাবী যে দুই দেশের মানে দুই দেশ বলছি, মাফ করবেন, দুই ক্ষেত্রে জাতি গঠন রাষ্ট্র গঠন এগুলো খুব খুব অন্যরকম হবে, এগুলো একরকম হবে না। এবং দক্ষিণ এশিয়ার ক্ষেত্রেই বলুন বা কিংবা প্রাচ্যের ক্ষেত্রে বলুন, আমরা দেখতে পাচ্ছি আভ্যন্তরীণ কিছু 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 কারণ শেষ পর্যন্ত গিয়ে তাদের বিদেশ নীতি ব্যাখ্যাতে বা বিদেশ নীতি গঠন করতে বা বিদেশ নীতির ধ্যান ধারণা গঠন করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। মানে যেমন ধরুন পার্টিশনের যেমন ইতিহাস, ভারত পাকিস্তানের কথা বললাম, যেমন ধরুন সিন্ধু নদ চুক্তি, ইন্দাস ওয়াটার ট্রিটি। হ্যাঁ, এবার ইন্দাস ওয়াটার ট্রিটি এটা তো দেখুন নদী তো কোনো তেমন কোনো ভৌগোলিক বা চিত্র রেখা মেনে বয়ে চলে না, এবার তাই নিয়ে দুই দেশের মধ্যে একটা গন্ডগোল হয়েছে। এই জিনিসগুলো আমাদের একটু ভিন্ন ধ্যান ধারণা দেয় প্রাচ্যের সম্পর্কে, প্রাচ্যের সুরক্ষা সম্পর্কে, বা দক্ষিণ এশিয়া, আজকে যে আলোচনাটার বিষয় দক্ষিণ এশিয়ার সুরক্ষা সম্পর্কে একটু ভিন্ন ধ্যান ধারণা দেয়। এবার আমি এতক্ষণ বলছিলাম যে সামরিক সুরক্ষা বা বাস্তববাদ তার পশ্চিমী ব্যাখ্যা এবং প্রাচ্যে সেই ধ্যান ধারণার কিভাবে তার তাৎপর্য, কতটা তাৎপর্য, কি প্রাচ্যের পণ্ডিতরা বা প্রাচ্যের মানুষরা কোনো ভিন্ন ধ্যান ধারণা পোষণ করেন কিনা এই বিষয় আলোকপাত করছিলাম। এবার আমি এই যে সুরক্ষার কথা বললাম, এই সুরক্ষার অর্থকে একটু ভিন্ন স্বাদে দেখার চেষ্টা করব, বা একটু ভিন্ন ভাবে বা একটু ভিন্ন দৃষ্টিকোণ দিয়ে দেখার চেষ্টা করব। সেই ভিন্ন রকম বা ভিন্ন ভাবে বা ভিন্ন দৃষ্টিকোণ দিয়ে যখন আমি সুরক্ষার ধ্যান ধারণটাকে দেখব, তখন আমরা একটা নতুন ধারণার কথা আলোচনায় নিয়ে আসবো। সেটি হলো ইংরেজিতে যাকে বলা হয় হিউম্যান সিকিউরিটি, বা তার বাংলা করলে হয় মানব সুরক্ষা।
হিউম্যান সিকিউরিটি বা মানব সুরক্ষা। এবং মানব সুরক্ষা কিন্তু দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে খুব খুব তাৎপর্যপূর্ণ। সেটা 1990-এর পর থেকেও হয়ে এসছে এবং এখন 2000 সাল হয়েছে, তারপরে 2000 সাল, 2010, 2015 এবং বিশেষত বিশেষত পোস্ট কোভিড মানে কোভিড পরিবর্ত দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক সম্পর্ক বলুন বা দক্ষিণ এশিয়ার রাজনীতি বলুন, ব্যাপক হারে এর তাৎপর্যতা বেড়েছে, উত্তর বেড়েছে এর তাৎপর্যতা। এবার হিউম্যান সিকিউরিটি বা মানব সুরক্ষা সম্পর্কে আমি কি ধ্যান ধারণা পোষণ করব বা কি ধ্যান ধারণা আপনাদের সামনে তুলে ধরবো সেটি একটু বলেন। এবং মানব সুরক্ষা বা হিউম্যান সিকিউরিটি এটি কিন্তু কোনোভাবেই সামরিক সুরক্ষা বা পলিটিক্যাল সিকিউরিটি তত্ত্বের বিরোধী নয়। এটি আগে আগে সর্বপ্রথম আমি এই জিনিসটা আপনাদেরকে বলে রাখলাম, আপনাদেরকে অবগত করলাম যে মানব সুরক্ষা কোনোভাবেই কিন্তু এর বিরোধী নয়। উপরন্তু দেখা যায় মানব সুরক্ষা একটি আরো বৃহত্তর বহুমাত্রিক সুরক্ষার ব্যাখ্যা পেশ করে থাকে। এবং এই মানব সুরক্ষার কথা বলতে গেলে আমাকে ধরুন ইউনাইটেড নেশনস এর কথা বলতে হয়, মানে রাষ্ট্রসংঘের কথা বলতে হয়, এবং রাষ্ট্রসংঘের অনেক ডেভেলপমেন্ট রিপোর্ট থাকে, উন্নয়নের তাদের মানে বিশ্বের উন্নয়ন সম্পর্কে তারা কি কি ভাবছেন সেই ভাবনা চিন্তা নিয়ে রিপোর্ট পেশ হয়। এমন একটি রিপোর্ট পেশ করেছিলেন তারা 1994 সালে, যেখানে এই হিউম্যান সিকিউরিটি বলুন, হিউম্যান ডেভেলপমেন্ট বলুন, যার আলোচনা, যাকে মানব উন্নয়ন বলে, যার আলোচনায় আমি আরেকটু পরে আসবো, আরেকটু কিছুক্ষণ পরে আমি এই বিষয়ে আলোকপাত করব। এই সব ধ্যান ধারণাগুলো কিন্তু ওই হিউম্যান সিকিউরিটি বা হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে আমরা প্রথম দেখতে পাই। এবার দেখুন, হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টের কথা তো আমরা বলছি। এবার আমরা প্রথমে কি বললাম, রাষ্ট্রসংঘের রিপোর্ট, এবং আরেকটি রিপোর্টও, মানে ধরুন ক্যানাডা থেকেও হিউম্যান সিকিউরিটি বা মানব সুরক্ষা বা সেই সংক্রান্ত একটি ধ্যান ধারণা পোষণ করেছে। এবার মানব সুরক্ষার মূল কেন্দ্রবিন্দু দুটি রিপোর্টেই দেখা যায়, মানব সুরক্ষার মূল কেন্দ্রবিন্দু কিন্তু ব্যক্তি বিশেষ, মানে রাষ্ট্রের সুরক্ষা মানে থেকে নজরটা সরিয়ে এবার নাগরিক সুরক্ষা বা রাষ্ট্রের যারা অধিবাসী, দ্য ইনহ্যাবিটেন্টস অফ স্টেট, তাদের কথা বলা হচ্ছে মানব সুরক্ষা। ঠিক আছে, এবার মানব সুরক্ষা দেখতে গেলে তার নানা দিক আছে, যেমন ধরুন আর্থিক সুরক্ষা, যেমন ধরুন খাদ্য সুরক্ষা, বা আর্থিক সুরক্ষাকে ইংরেজিতে ইকোনমিক সিকিউরিটি বলে, বা ধরুন খাদ্য সুরক্ষা, ধরুন যাকে বলে মানে ফুড সিকিউরিটি ইংরেজিতে। এবার ধরুন তারপরে কর্মসংস্থানও একটি মানব সুরক্ষা, মানে এমপ্লয়েবিলিটি ইংরেজিতে যাকে বলে, সেটিও মানব সুরক্ষার একটি বড় দিক। এবং ইন্ডিভিজুয়াল সিকিউরিটি, মানে যে কোনো মানুষের হানাহানি থেকেও রক্ষা, মানে এখানে মূলত যে বলতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে মানবাধিকারকে রক্ষা করা কথা, মানে প্রোটেকশন, প্রিজার্ভেশন অফ হিউম্যান রাইটস ইংরেজিতে বলতে গেলে যেটা মানবাধিকার রক্ষার ক্ষেত্রে যে সুরক্ষার কথা আমরা ভেবে থাকি, এবং সেই সব সুরক্ষার মূলক বিষয় এটা বলা হয়েছে। এবং দেখুন, এবার এতক্ষণ আমরা মানব সুরক্ষার মূল সারাংশটা আপনাদের কাছে তুলে ধরলাম। এবার একটা প্রশ্ন আমি রাখতে চাই, যেটা দ্বারা আমার আলোচনাটাকে এগিয়ে নিয়ে যেতে আরো সুবিধা হবে, বা এই যে মানব সুরক্ষা, সামরিক সুরক্ষা, এর যে বিতর্ক, একটা তো বিতর্ক দেখেছি আমরা, যদিও বলা হয় যে তার সাথে সামরিক সুরক্ষার কোনো ব্যাখ্যা নেই, মানে কোনো সেই অর্থে কোনো মানে বিরোধ নেই, কিন্তু কিছু গুণগত বিরোধ আছে। এবার একটা প্রশ্ন, যেটার কথা আমি একটু আগে বলছিলাম, সেই প্রশ্নটা আপনাদের কাছে রাখতে চাই। মানে এটা
আমি নিজেকেও এই প্রশ্নটা করছি যাতে বিতর্কটা এগিয়ে নিয়ে যেতে মানে আরো 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 সুবিধা হয়। সেটা হচ্ছে মানব সুরক্ষা এবং মানব উন্নয়ন, তাদের কোনো যোগাযোগ আছে কিনা? মানে হিউম্যান সিকিউরিটি আর হিউম্যান ডেভেলপমেন্ট, মানে মানব উন্নয়নকে বলা হয় হিউম্যান ডেভেলপমেন্ট, তাদের কোনো যোগাযোগ আছে কিনা? মানব মানব উন্নয়ন কি মানব সুরক্ষাকে আরো ত্বরান্বিত করে? এই জিনিসটা কিন্তু আমাদের বোঝা দরকার, এবং এই জিনিসটা বুঝলে দক্ষিণ এশিয়ার সুরক্ষা সম্পর্কে আমরা একটি বৃহত্তর বা একটি পুঙ্খানুপুঙ্খ ধ্যান ধারণার অধিকারী হলেও হতে পারে। এই যে মানব সুরক্ষার কথা বলছিলাম, মানব সুরক্ষা ব্যাখ্যা করেছিলেন মানে তার প্রবক্তা হিসেবে আমরা বলতে পারি একজন একজন পণ্ডিত, খুব খুব বিখ্যাত পণ্ডিত, যার নাম হচ্ছে মাহবুবুল হক। মাহবুবুল হক, আমরা যদি মাহবুবুল হকের বিষয় সম্পর্কে জানতে চাই, হিউম্যান ডেভেলপমেন্ট, উনি কিন্তু এই ধ্যান ধারণাটাকে মানে বিশ্বের কাছে তুলে ধরেছিলেন, এবং সাউথ এশিয়া মানে দক্ষিণ এশিয়ার হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট নিয়মিত কিন্তু মানে 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 এই এই রিপোর্ট গঠনে, এই রিপোর্টের মানে পেশ করার ক্ষেত্রে কিন্তু মাহবুবুল হকের অবদান অপরিসীম অপরিসীম। এবার আমরা দেখে নেব মাহবুবুল হক কি বলছেন, মানে হিউম্যান ডেভেলপমেন্ট বা মানব উন্নয়ন সম্পর্কে মাহবুবুল হক কি বলছেন। প্রথমে মাহবুবুল হক যে কথাটি বলছেন সেটা হচ্ছে মানে সবাইকে সমান অপরচুনিটি বা সমান সুযোগ দিতে হবে, সকলকে সমান সুযোগ, মানে নিজেদেরকে উন্নত করে তোলা, নিজেদেরকে আর্থিক দিক থেকে বা আর্থসামাজিক দিক থেকে উন্নত করে তোলার সমান সুযোগ সকলকে দিতে হবে, এবং সমান সুযোগের ফলে তারা যেটা হবে, তারা উন্নয়ন প্রকল্পে এবং নিজেদের উন্নয়ন নিতে আরো বেশি করে যোগদান করবে। মানে মাহবুবুল হক ইংরেজিতে বলতে গেলে ইকুইটি বলে একটি কথা আছে, যার উপরে মাহবুবুল হক খুব নজর দিচ্ছেন, এবং এম্পাওয়ারমেন্ট, যার কথা আমরা দক্ষিণ এশিয়া কেন আমরা সমাজ বিজ্ঞানের নানা ক্ষেত্রে পেয়ে থাকি। এবং এই দুটি ছাড়া মাহবুবুল হক আরো দুটি কথার দিকে খুব বেশি নজর দিচ্ছেন, সেটা হচ্ছে উৎপাদনশীলতা, মানে প্রোডাক্টিভিটি। এইবার উৎপাদন বললে কিন্তু আপনারা শুধু মানে আর্থিক ব্যাখ্যাটা ভাববেন না। ধরুন কোনো মানুষ যদি শিক্ষিত হয় বা সুস্থ সবল মানুষ হয়, সেও কিন্তু একটি মানব পুঁজি হতে পারে বা হিউম্যান ক্যাপিটাল বা মানব সম্পদ হতে পারে। একটি সুস্থ মানুষ, সুস্থ সবল মানুষ, শিক্ষিত মানুষ কিন্তু মানব সম্পদের এক অপরিহার্য অংশ, অবিচ্ছেদ্য, গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য অংশ। এবং এই সবকটি ধ্যান ধারণা মিলিয়ে আমরা দেখতে পাই পুঁজি, মানে পুঁজি মানে তো আমরা শুধু ইকোনমিক সেন্সে বুঝি না বা অর্থনীতি সেন্সে বুঝি না। পুঁজি মানে কিন্তু আমরা হিউম্যান, যেটা একটু আগে বললাম, মানব সম্পদ বুঝি বা মানব পুঁজি বুঝি, কিংবা ধরুন আমরা এই পুঁজিগুলো আমাদেরকে আরো বেশি সুরক্ষা দিতে সাহায্য করে। সেই সুরক্ষার মানেটা ধরুন সেটা মানব সুরক্ষা হতে পারে, আবার ধরুন সেটা মানব সুরক্ষার আরেকটা দিক পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও কাজে লাগতে পারে। যেমন ধরুন আমরা যদি শিক্ষিত হই, আমরা যদি মানে সুস্থ সবল হই, আমরা নিজেদের বিভিন্ন কাজে নিযুক্ত হব এবং সেইখান থেকে আমরা আয় করব, তারপরে পার ক্যাপিটা মাথা পিছু আয় ইত্যাদি অন্যান্য কিছুর বৃদ্ধি হবে। আমাদের সার্বিক জীবনযাত্রার বিষয়টি মানে জীবনযাত্রার মান যাকে বলা হয়, স্ট্যান্ডার্ড অফ লিভিং,
তার একটি মানে বিশেষ উন্নতি স্বরূপ আমরা দেখব। এবং এই সকল জিনিস আমরা যখন নিজেদের মধ্যে মানে এই সকল জিনিসের সচেতনতা যখন আমরা নিজেদের মধ্যে আরো বেশিভাবে অনুভব করব, তখন কিন্তু আমরা পরিবেশ কিভাবে ঠিক থাকে বা পরিবেশ দূষণ বা পরিবেশকে ক্ষতি না করে কিভাবে আমরা উন্নয়নমূলক কাজে লিপ্ত থাকবো, সেই জিনিসটাও কিন্তু আমাদের মনে সমানভাবে দাগ কাটবে বা সমানভাবে আমাদেরকে নাড়া দিয়ে যাবে বা সমানভাবে আমাদেরকে ভাবিত করবে বা আমাদেরকে ভাবিয়ে তুলবে। এবার দেখুন, শিক্ষা, স্বাস্থ্য মানুষকে তো মানব সুরক্ষার ক্ষেত্রে তো মানুষকে বা মানব জাতিকে অনেক ধাপ এগিয়ে দেয় ঠিকই, এবং একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য মানুষকে আরো স্বাধীনতা দেয়, বা আরো পুঙ্খানুপুঙ্খভাবে বলতে গেলে শিক্ষা বা স্বাস্থ্য মানুষকে আরো স্বাধীন চেতা করে তোলে। কিভাবে স্বাধীন চেতা করে তোলে? দেখুন, আমরা যদি ইসায়া বার্লিন বলে একজন, আবার মাফ করবেন, আবার সেই পশ্চিমের এক ভদ্রলোকের কাছ থেকে, এক পণ্ডিতের কাছ থেকে আমাকে একটু তার কাছে একটু ঋণী হলাম, এবং পজিটিভ লিবার্টি বলে একটা কথা আছে, মানে ইতিবাচক স্বাধীনতা। ইতিবাচক স্বাধীনতা মানে হচ্ছে একটা মানুষ যখন নিজের ভালো মন্দ বুঝতে শিখবে। ভালো মন্দ বুঝতে কখন শিখবে? যখন সে লেখাপড়া শিখবে, এবং লেখাপড়া শিখে সে কোনো কাজে যোগ দেবে। কাজে যোগ দেওয়ার ফলে সে কি করলে তার জীবনযাত্রা বা জীবিকা আরো আরো ভালো হবে, আরো উন্নততর হবে, সেই সবের কথা ভাববে। সুতরাং মানে স্বাধীনতা মানে আমার যেটা প্রাণে চায় সেটা যেরকম করব, আমাকে কেউ বাধাপ্রাপ্ত হবে না, এটা যেমন একটা কারণ, মানে যেটাকে পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্সের সাথে যার একটা একটা যোগসাযোগ, মানে মানের একটা যোগসাযোগ আমরা স্থাপন করতে পারি, তেমনি মানে ইতিবাচক স্বাধীনতা, যেটা আমাকে মানব হিসেবে বা মানুষ হিসেবে আরো বেশি উন্নততর করে তুলবে। এবার এবার এই স্বাধীনতার কথা যখন বলছি না, মানব উন্নয়ন, হ্যাঁ, মানব সুরক্ষা, স্বাধীনতা, বিশেষ করে ইতিবাচক স্বাধীনতা বা পজিটিভ লিবার্টি, এই সব কথা আলোচনায় যখন আসছে, একজনের নাম করতেই হয়, অমর্ত্য সেন, নোবেল লরিয়েট অমর্ত্য সেন, প্রফেসর অমর্ত্য সেন। তার একটি ধ্যান ধারণার কথা আপনাদের সামনে অল্প করে জাস্ট তুলে ধরছি, আপনারা হয়তো সকলেই পড়েছেন সেটি, যেটাকে বলা হয় ক্যাপাবিলিটি, মানে মানুষের ক্ষমতা। এবং ক্যাপাবিলিটির কথাই যখন মানে অমর্ত্য সেনের লেখায় বা অমর্ত্য সেনের ধ্যান ধারণায় আমরা দেখতে পাই, তখন কিন্তু ওই হেলথ আর এডুকেশন, শিক্ষা ও স্বাস্থ্য, এই এই দুটো দিকে কিন্তু বিশেষ রকম ভাবে নজর দেওয়া বা খুব বেশি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়ে থাকে শিক্ষা ও স্বাস্থ্য। এবং শিক্ষা ও স্বাস্থ্য থাকলে কি হবে? মানুষ আরো সমৃদ্ধ হবে। এবং আমরা দেখতে পাই দক্ষিণ এশিয়ায় শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কিন্তু কখনো কখনো সংকটের ছায়া ঘনিয়ে এসছে। দক্ষিণ এশিয়ার সব দেশেই সেটা থাকে অল্প বিস্তর। এবার ধরুন অমর্ত্য কুমার সেন, প্রফেসর অমর্ত্য কুমার সেন আরো বলছেন যে ধরুন দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে কিছু কিছু জিনিস, যেমন ধরুন দারিদ্রতা, ক্ষুধা, পভার্টি, হাঙ্গার, অপুষ্টি, ম্যালনিউট্রিশন, পভার্টি, হাঙ্গার, অপুষ্টি, ম্যালনিউট্রিশন। এবং আরেকটা জিনিস যেটা দক্ষিণ এশিয়ায়, এমনকি মানে ভারতবর্ষেও আমরা খুব খুব বেশি রকম ভাবে দেখতে পাই, সেটা হচ্ছে দূষিত জল, কন্টামিনেশন অফ ওয়াটার। খুব মানে জলকে আমরা তো জীবন বলে জানি, কিন্তু এই জলই যদি দূষিত হয়, তাহলে মানুষের জীবন তো বিপন্ন হয়। সুতরাং সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি মানে মানব সুরক্ষার
একটি বড় দিক হলো মানব উন্নয়ন। মানে মানব সুরক্ষাকে যদি আমরা একটা চাকা হিসেবে কল্পনা করি, মানব উন্নয়ন হলো তার মধ্যে সেই অন্যতম নাটবল্টু, সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান নাটবল্টু, যা ছাড়া মানব সুরক্ষাটি চাকা অচল হলেও হয়ে যেতে পারে। সুতরাং আমরা মানব সুরক্ষার কথা যখন বলছি, মানব উন্নয়নের কথা আমাদের এক নিঃশ্বাসে বলতে হবে। মানব উন্নয়ন ছাড়া মানব সুরক্ষা হয় না। এবং মানব উন্নয়ন আর মানব সুরক্ষা যখন আমরা একই সঙ্গে উচ্চারণ করছি, তখন বলি মানব সুরক্ষা এবং মানব উন্নয়ন দুটি হচ্ছে ভয় থেকে মুক্তি, ফ্রিডম ফ্রম ফিয়ার, যেটা হিউম্যান সিকিউরিটিতেও বলা আছে, এবং ফ্রিডম ফ্রম ওয়ান্ট। ফ্রিডম ফ্রম ওয়ান্ট মানে হচ্ছে বিভিন্ন চাহিদা থেকে স্বাধীনতা। চাহিদা থেকে স্বাধীনতা মানে কি বলুন তো? চাহিদা থেকে স্বাধীনতা বলতে এই ধরুন অপুষ্টি, ক্ষুধা। তারপরে ধরুন ফ্রিডম ফ্রম ফিয়ার মানে হচ্ছে ধরুন প্রাণনাশের মানে প্রবণতা বা প্রাণনাশের ভীতির একটা প্রবণতা। সুতরাং স্বাধীনতার কথা একটু আগে যেরকম বললাম, পজিটিভ লিবার্টি মানে ইতিবাচক দিক। সুতরাং স্বাধীনতার ক্ষেত্রে আরেকটু বড় করে যদি বলি, আরেকটু ব্যাপক হারে যদি বলি, এই ইতিবাচক স্বাধীনতা এবং নেতিবাচক স্বাধীনতা দুটোই কিন্তু সমান গুরুত্ব পায়, দুটোই সমান গুরুত্ব পায়। এবং এত সবের মধ্যে যে জিনিসটি আমাদের আলোচনাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে, সেটি হচ্ছে রাষ্ট্রের ভূমিকা। এবার রাষ্ট্রের ভূমিকা কি, এই প্রসঙ্গে আমরা যদি আলোচনা করি, সেটা আমরা দেখতে পাই যে রাষ্ট্র বলতে তো শুধু আমরা বুঝি যে ওই ওয়েস্টফেলিয়ার ধারণাটাকেই বুঝি, মানে ওই টেরিটরি, ভৌগোলিক একটা ব্যাখ্যা, সিকিউরিটি, অথরিটি, আর আমাদের সার্বভৌমত্ব বা আমাদের স্বাধিকার। রাষ্ট্রের আইনি ক্ষমতা, মানুষকে সুরক্ষা প্রদান করা, এই চারটে মানে ওয়েস্টফেলিয়ার মানে শান্তি চুক্তির থেকে আমরা যে রাষ্ট্রের ব্যাখ্যাটা পাই, সেখান দিয়েই রাষ্ট্রের সুরক্ষাটাও আমরা অনেকটা সেইখান থেকেই, রূপরেখাটা সেইখান থেকেই আমরা টেনে নিয়ে চলে যাই। এবারে আরেকটা প্রশ্ন যেটা আমাদের আলোচনাকে আরো বেশি মানে জমাটি করতে পারে, সেটা হচ্ছে এই ধরুন রাষ্ট্রের ভূমিকাটা তাহলে কি, বিশেষ করে দক্ষিণ এশিয়ার মতো মানে মানে দক্ষিণ এশিয়ার মতো জায়গাতে, অঞ্চল, রিজন, রাষ্ট্রের ভূমিকা তাহলে কি শুধুই রাষ্ট্র আমাদের সামরিক সুরক্ষা দেবে, নাকি রাষ্ট্র আমাদের সামরিক সুরক্ষা দেওয়ার পাশাপাশি আমাদের উন্নয়নশীল কাজেও যথেষ্ট নজর দেবে বা যথেষ্ট আলোকপাত করবে? এই একটা বিতর্ক দক্ষিণ এশিয়ার অঞ্চল আমরা যখন আলোচনা করি, এই বিতর্কটা কিন্তু উঠে আসে। নাকি রাষ্ট্র দুটো কাজই সমানভাবে করবে? আরেকবার বলি প্রশ্নটা, রাষ্ট্র কি শুধুই সামরিক সুরক্ষা দেবে, তাই দিয়েই ক্ষান্ত থাকবে, নাকি সামরিক সুরক্ষার পাশাপাশি সমানভাবে রাষ্ট্র উন্নয়নশীল কাজেও মানুষকে উৎসাহিত করবে, বা মানুষের যাতে উন্নয়নশীল কাজ, উন্নয়নমূলক কাজ করতে যাতে আরো বেশি মানুষ উৎসাহিত হয় সেইটা দেখবে? নাকি দুটোই রাষ্ট্র সমানভাবে করবে? এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতে আমরা দেখি সব রাষ্ট্র কিন্তু তাদের বাজেটের সিংহভাগটা প্রায় বা বেশ কিছুটা অংশ সামরিক সুরক্ষায় ব্যয় করে। এবং এই যে সামরিক সুরক্ষায় ব্যয় যে তারা করছে, সেই সামরিক সুরক্ষায় ব্যয়টা কিন্তু মানে অযৌক্তিক কিছু না, তারা সামরিক সুরক্ষায় ব্যয় করতে বাধ্য। কেন, দক্ষিণ এশিয়ার ইতিহাস যদি আমরা দেখি, মানে ভারত পাকিস্তান যুদ্ধ, ওদিকে বাংলাদেশ লিবারেশন ওয়ার, এদিকে ধরুন টেররিজম,
ওদিকে ধরুন নানান আঞ্চলিক জঙ্গি সংগঠন, উগ্রপন্থী সংগঠন, নকশাল, নেপালে বলুন বা মাওবাদী হানা, বা ধরুন ভারতবর্ষে নকশাল। সুতরাং তাদের তো রাষ্ট্রের এখন হাত পা বাঁধা। তারা যতই উন্নয়নশীল মূলক দিকে আলোকপাত করতে চান, তাদের হাত পা কিন্তু বাঁধা। সামরিক দিকটা তাদেরকে দেখতেই হয় কোনো না কোনো ভাবে। এবং দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলিকে একজন পণ্ডিত, সেও পশ্চিমী পণ্ডিত, এখন বিবাদটা হয় কি জানেন, দক্ষিণ এশিয়া নিয়ে মানে প্রাচ্যের লোকেরা কিছু কাজ করেছে, আবার পশ্চিমী লোকেরা কিছু কাজ করেছে, দুজনার ধ্যান ধারণার একটা সংঘাত লেগেই। এখন ধরুন আরেকজন তাত্ত্বিকের কথা আমি বলবো, যার সাথে আপনারা একমত হলেও হতে পারেন, আমি সম্পূর্ণ একমত, কিছু ক্ষেত্রে একমত আবার কিছু ক্ষেত্রে নয়। মানে তিনি বলতে চান, তার নাম হচ্ছে টিভি পল, বাঙালি নন, বিদেশি। এবার টিভি পলের ব্যাখ্যায় আমরা দেখতে পাই যে তিনি রাষ্ট্রকে, মানে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রকে 2-3 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে দুর্বল রাষ্ট্র, একটা হচ্ছে অতি দুর্বল রাষ্ট্র, আবার আরেকটি হচ্ছে মানে খানিকটা দুর্বল খানিকটা শক্তিশালী রাষ্ট্র। মানে দুর্বল রাষ্ট্র মানে হচ্ছে কিরকম বলুন তো, যারা মিলিটারি সিকিউরিটি তাও দিতে পারে, মানে মূলত, কিন্তু ইকোনমিক সিকিউরিটি একেবারেই দিতে পারে না, দুর্বল রাষ্ট্র। এবং অতি দুর্বল রাষ্ট্র হচ্ছে যারা গণতন্ত্র রক্ষা করতে পারে না, বা দেশে শান্তি শৃঙ্খলাও বজায় রাখতে পারে না, আর অর্থনৈতিক সুরক্ষা তাও দিতে পারে না। মানে অর্থনৈতিক সুরক্ষা বা আর্থিক সুরক্ষা বা আর্থসামাজিক সুরক্ষা তাও দিতে পারে না। এবং তৃতীয় যে ধ্যান ধারণাটি মানে টিভি পল বলেছেন, সেটি হচ্ছে যে মানে রাষ্ট্র, কোন রাষ্ট্র দক্ষিণ এশিয়ায় তারা খানিকটা শক্ত খানিকটা দুর্বল, মানে এই ধ্যান ধারণাটা খুবই খুবই মানে আলোচনা সাপেক্ষ। এই ধারণাটা খুব একটা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে প্রযোজ্যও না। এটা নিয়ে যখন আলোচনা মানে প্রশ্নোত্তর হবে, তখন আমি আরো ভালো করে বলবো। এই ধারণার সম্পর্কে অনেক প্রাচ্যের অনেক পণ্ডিতই নিজেদের মানে মানে নিমরাজি হয়েছেন এবং নিজেদের ভিন্ন মতদর্শ প্রকাশ করেছেন। এবার আমরা দক্ষিণ এশিয়ার দেখুন, যদি দেশগুলিকে এক এক করে দেখি, যেমন ধরুন ভারতবর্ষে আমরা দেখি মানে সামরিক সুরক্ষারও সমস্যা আছে, এবং ভারতবর্ষে অর্থনৈতিক বা আর্থসামাজিক সুরক্ষারও কিছু কিছু সমস্যা আছে। যদিও ভারতবর্ষ দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে থেকে অনেক দিক থেকে অনেকভাবে উন্নত। যেমন ধরুন ভারতবর্ষে ধরুন কেরালা লিটারেসি রেট খুব ভালো, মানে তাদের শিক্ষার হার বা যাকে লিটারেসি রেট বলে ইংরেজিতে, তার হার খুব ভালো। আবার ভারতবর্ষে কিছু বিমারু রাজ্য আছে, যেমন ধরুন বিহার, যেমন ধরুন রাজস্থান, মধ্যপ্রদেশ, ইউপি, এদের শিক্ষা স্বাস্থ্য অবস্থা খুবই সংকটজনক। এবং ভারতবর্ষে আমরা দেখি যে 2001 সেন্সাস কি 1991 সেন্সাসের থেকেও 2011 সেন্সাস আমরা যদি রিপোর্টটা দেখি, সেই রিপোর্টে ভারতবর্ষের একটা পজিটিভ বা একটা ইতিবাচক দিক আমরা দেখতে পাই আর্থসামাজিক দিক থেকে। তবুও অনেক সমস্যা ভারতবর্ষে আছে। যেমন ভারতবর্ষে এই কন্টামিনেশন অফ ওয়াটার, যে দূষিত জল, এটি একটা বড় সমস্যা ভারতবর্ষে। আবার ভারতবর্ষের দেখুন, আপনি যদি ভারতবর্ষের উত্তর পূর্ব দিকে একটু তাকান, নর্থ ইস্ট, মেঘালয় আর অরুণাচলকে বাদ দিলে নাশকতামূলক কাজকর্ম ভারতবর্ষে হয়ে চলেছে। সুতরাং ভারতবর্ষেরও মানে রাষ্ট্রেরও কিন্তু একটি দুবিধার মধ্যে পড়ে গেছে তারা, যে তারা
সামরিক সুরক্ষায় বেশি খরচা করবে, বেশি ব্যয় করবে, নাকি মানে মানব সুরক্ষা বা মানব উন্নয়নে বেশি ব্যয় করবে? সুতরাং মানে অর্থনীতিবিদরা সবসময় ভারতবর্ষের সরকার বা ভারতবর্ষের রাষ্ট্রকে বলে থাকেন এরা তো সবকিছুতেই সামরিক দিকে মানে সব বেশিরভাগ টাকাই এরা সামরিক দিকে মানে ব্যয় করছে। সুতরাং এই যে ভারসাম্যটা বজায় রাখা, এটা কিন্তু একটা ভারতবর্ষের পক্ষে একটা বড় চ্যালেঞ্জ। এবং ইকুয়ালি মানে একইভাবে আমরা দেখতে পাই যে শ্রীলঙ্কা বলুন, শ্রীলঙ্কাতেও দেখুন, শ্রীলঙ্কাতে ধরুন যে সকল যে দিকটা যে ভাগটা দেশের যে ভাগটা এলটিটি সমস্যায় জর্জরিত ছিল, সেই দেশের সেই ভাগে কিন্তু আমরা তেমন কোনো আর্থসামাজিক উন্নয়ন দেখি, তেমন কোনো আর্থসামাজিক উন্নয়ন আমরা কিন্তু দেখতে পাই না। এবং দেখুন একইভাবে নেপালেও আমরা দেখি, নেপালের আপনি যদি পাহাড়ি অঞ্চল দেখেন বা একটু সমতলে দেখেন, পাহাড়ি অঞ্চলে একটু মানে দারিদ্রতার হার একটু বেশি। আবার ধরুন একই সঙ্গে ভারতবর্ষে রুরাল আরবান রিফট যেটাকে বলা হয় বা গ্রাম শহরের যে আর্থিক বিভাজন, সেটাও কিন্তু অনেকটা বেশি। যদিও ভারতবর্ষ তুলনামূলকভাবে অন্যদের থেকে এগিয়ে, তাহলে একইভাবে শ্রীলঙ্কার ক্ষেত্রেও আমরা দেখতে পাই যেসব অঞ্চলে এলটিটির কার্যকলাপ যারা জর্জরিত ছিল, তাদের মানব উন্নয়ন বা মানব সুরক্ষার অবস্থা অতটা ভালো নয়। এবং যেসব অঞ্চল এলটিটির অধীনস্থ অতটা ছিল না, তাদের কিন্তু তুলনামূলকভাবে মানব সম্পদ বা মানব উন্নয়নের রূপরেখা অনেকটা প্রবল। পাকিস্তান আফগানিস্তানের কথা সত্যিই শোচনীয়, সেটা মানবাধিকার হোক, গণতন্ত্র হোক, অর্থনীতি হোক, ধরুন কিংবা ধরুন মানব সম্পদ উন্নয়ন হোক। যদিও কিছুটা উন্নতি আফগানিস্তান করেছে, হয়তো মানে তাদের রিপোর্ট অনুযায়ী কিছুটা উন্নতি করেছে, কিন্তু সেইটুকু উন্নতিও যথেষ্ট নয়। তার একটা বড় কারণ হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান এইসব দেশে গণতন্ত্র বিপন্ন। মানে ভারতবর্ষ সেই অর্থে গণতন্ত্র বিপন্ন, মানে ধরুন ভারতবর্ষে আর্থসামাজিক অধিকার যদি মানুষের না থাকে, তাহলে ভোটাধিকার থেকে লাভ। মানে পুরো জিনিসটাই দক্ষিণ এশিয়ায় একটি আপেক্ষিক ছবি আমরা পেয়ে যাচ্ছি দক্ষিণ এশিয়ার প্রত্যেক কটা দেশে। এবার যে দুটো দেশ বলবো দক্ষিণ এশিয়ার ধরুন মানব সুরক্ষা বা মানব উন্নয়নে সব থেকে উদ্ভাবনার পরিচয় আমরা পেয়ে থাকি, দক্ষিণ এশিয়ার দুটো দেশের কথা বলবো। প্রথমে বাংলাদেশের কথা বলবো এবং তারপরে ভুটানের কথা বলবো। বাংলাদেশের একজন অর্থনীতিবিদ যিনি সাম্প্রতিককালেও মানে বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের মানে প্রেক্ষিতে আলোচনায় উঠে এসেছেন, মোহাম্মদ ইউনিসের একটি ধারণার কথা আমি বলবো, মাইক্রো ক্রেডিট, যেটি সত্যি খুব যুগান্তকারী ধারণা মোহাম্মদ ইউনিসের। এবং মাইক্রো ক্রেডিট মানে মোহাম্মদ ইউনিস বলে যে ধরুন সমাজের একেবারে নিচু স্তরের লোকজনদের তাদেরকে ঋণ দাও, এবং যার ফলে তিনি গ্রামীণ ব্যাংক স্থাপন করেন। এবং এই গ্রামীণ ব্যাংকের মডেল কিন্তু ধরুন মানব সুরক্ষা বা মানব উন্নয়নের ক্ষেত্রে অনেক ধাপ এগিয়ে দিয়েছিল। মানব উন্নয়ন বা মানব ধারণার মানে মানব সুরক্ষা বা মানব ধারণার পড়াশোনাকে বলুন, গবেষণাকে বলুন, অনেক ধাপ এগিয়ে দিয়েছিল তারা এই গ্রামীণ ব্যাংক মডেল। এবং গ্রামীণ ব্যাংক মডেল মানে এখান থেকে মোহাম্মদ ইউনিস বলতে চান যে ধরুন প্রত্যেক মানুষেরই, মানে তার ধ্যান ধারণা অনুযায়ী বলছে, প্রত্যেক মানুষেরই কিছু না কিছু কর্মক্ষমতা থাকে। মানে পেট চালানোর জন্য প্রত্যেক মানুষেরই কিছু না কিছু ক্ষমতা থাকে, যেটাকে ইংরেজিতে মানে মোহাম্মদ ইউনিসের কথা আমরা বলতে গেলে সার্ভাইভাল স্কিল বলে থাকি। তো মোহাম্মদ ইউনিস বলছে এমন নয় যে প্রত্যেক মানুষকেই আপনাকে ট্রেনিং দিতে হবে, প্রত্যেক মানুষকেই আপনাকে প্রশিক্ষণ দিতে হবে, শেখাতে হবে। নিশ্চয়ই শেখানো, প্রশিক্ষণ দেওয়া নিশ্চয়ই দরকার, সেটাকে কোনোভাবে আমরা
উড়িয়ে দিচ্ছি না বা তার গুরুত্বটাকে কোনোভাবে আমরা লঘু করছি না, কিন্তু কিছু মানুষ মানে সব মানুষেরই সার্ভাইভাল স্কিল বলে কিছু জিনিস থাকে, মানে জীবিকার জন্য মানে মানে পেটের ক্ষুধা মেটানোর জন্য কিছু তাদের গুণাবলী থাকে। আমরা কেন সেই গুণাবলীটাকে কাজে লাগাবো এবং সেই গুণাবলীটাকে কাজে লাগিয়ে আমরা তাদেরকে যদি ঋণ দিই, তাহলে তাদেরকে যদি ঋণ দিলে তারা আরো বেশি করে আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং এই আত্মবিশ্বাসের ফলে তাদের কর্মসংস্থান বাড়ে, তাদের সার্বিক উন্নয়ন বাড়ে এবং জীবনযাপনের মান বা স্ট্যান্ডার্ড অফ লিভিং আরো উন্নত হয়। মোহাম্মদ ইউনুসের মাইক্রো ক্রেডিট কনসেপ্ট যার জন্য তিনি নোবেল প্রাইজ পুরস্কারও পান, নোবেল পুরস্কারও ভূষিত হন, এটি সত্যি মানে মানব উন্নয়নের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দিক থেকে একটি খুবই ভালো একটি উদ্ভাবনশীল বা ইনোভেটিভ একটি ধারণা। এবং আমরা আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি, আমার ঘড়িতে এখন কটা 8:23 কি 8:25 বাজে। আরেকটি দেশের কথা আমরা বলবো, মানে যে দেশটি খুবই খুবই ছোট মানে ভৌগোলিক দিক থেকে, কিন্তু দক্ষিণ এশিয়ার মানব সুরক্ষা বা মানব উন্নয়নের ক্ষেত্রে সব থেকে উদ্ভাবনশীল ধারণাটি হয়তো তারাও দিয়ে থাকেন বাংলাদেশের পাশাপাশি। ভুটানের একটি আইডিয়া ছিল মানে ধারণা ছিল গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। এর কোনো মানে প্রযোজ্য বাংলা হয়তো হয় না। এই গ্রস ন্যাশনাল হ্যাপিনেসের আমরা যদি মানে এটার যদি এই ইংরেজি শব্দের আমরা যদি বাংলা মানে রূপান্তর করতে চাই, তাহলে যেটা হবে সার্বিক জাতীয় কি বলবো হ্যাপিনেসের বাংলা কি হবে, জাতীয় খুশি হবে হ্যাপিনেস, বা জাতীয় আনন্দ হতে পারে। আনন্দটা অতটা তাৎপর্যপূর্ণ হবে মানে অতটা প্রযোজ্য হবে না, হ্যাঁ জয় হয়ে যায় আনন্দের পরিণত জয়। জাতীয় সার্বিক খুশি হতে পারে, জাতীয় সার্বিক আনন্দ হতে পারে, বা জাতীয় সার্বিক প্রসন্নতা হতে পারে, হ্যাপিনেস প্লিজ। তো এই গ্রস ন্যাশনাল হ্যাপিনেসের ধারণাটা এই ভুটানের মানে এই ধারণার মূল দিকটা হলো যে দেখো মানে আর্থিক উন্নয়ন শুধুমাত্র জিডিপি বা জিএনপি বা জাতীয় আয় একমাত্র আর্থিক উন্নয়নের মাপকাঠি হতে পারে না। এবং এটা আমরা মানে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের থেকেও দেখেছি, মানে জিডিপি জিএনপি হয়তো ভালো, কিন্তু আর্থসামাজিক বৈষম্যটা একইভাবে প্রকট। সুতরাং ভুটানের ধারণা থেকেও এই জিনিসটা প্রকট যে জিএনপি আর জিডিপি এই দুটি দিয়ে কিন্তু একটি দেশ কতটা আর্থিকভাবে সমৃদ্ধ হয়েছে বা আর্থিকভাবে উন্নতি করেছে তার পরিচয় কিন্তু পাওয়া যায় না। সুতরাং এছাড়াও আরো দুটি জিনিসের কথা ভুটানের এই ধ্যান ধারণা থেকে উঠে আসে, সেটা হচ্ছে আধ্যাত্মিক চেতনা স্পিরিচুয়ালিজম এবং পরিবেশ রক্ষার চেতনা। মানে মানুষের প্রত্যেকটা নাগরিকের মননে যদি আধ্যাত্মিক চেতনার উদ্রেক হয় এবং পরিবেশ সুরক্ষার সচেতনতা বা পরিবেশ সুরক্ষার মূল্যবোধ যদি প্রত্যেকটি মানুষের মধ্যে জেগে ওঠে, তবেই কিন্তু তারা আর্থিক দিক থেকে এবং মানসিক দিক থেকে সুখী, সফল ও খুশি হতে পারবে। মানে এই ধারণা দিয়ে যেটা বোঝাতে চায়, মানে মানব সুরক্ষার ক্ষেত্রে আমরা আর্থিক সুরক্ষার কথা সব দেশেই, ভারতবর্ষের ক্ষেত্রে বলছি, নেপাল শ্রীলঙ্কা এদের ক্ষেত্রে বলছি, বাংলাদেশের ক্ষেত্রেও বলছি, পাকিস্তান আফগানিস্তানের ক্ষেত্রে এই দিকগুলো যে নেই একেবারে খুব দুর্বল সেটাও বলেছি। কিন্তু কোন দেশের আলোচনা মানে মানব সভ্যতা বা মানব সুরক্ষার আলোচনার সময় আমরা কিন্তু এই আধ্যাত্মিক চেতনার উদ্রেক এটা কিন্তু পাইনি।
এটি সত্যি ভুটানের মানে আধ্যাত্মিক চেতনার সূত্রটা ভুটানের পক্ষে সত্যি মানে আমাদের একটি নতুন দিশা দিয়েছে ভাবনা চিন্তা করার, এবং তার জন্য সত্যি মানে আমরা যে এই ধ্যান ধারণা দিয়েছে তাকে কুর্নিশ জানাতেই হয়। সুতরাং আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছে, একেবারেই শেষ বলতে পারি। এবার আমি কিছু জিনিস আপনাদের কাছে পেশ করব, যেটি হয়তো আজকে আগামী মানে আজকে এই বিগত 1 ঘন্টার আলোচনা থেকে উঠে এসছে। সেটা হচ্ছে মানে যে সামারি করে দিচ্ছে আপনাদেরকে, সেটা হচ্ছে সুরক্ষা বলতে কি আমরা সামরিক সুরক্ষা বুঝি, নাকি মানব সুরক্ষা ও সামরিক সুরক্ষার অবিচ্ছেদ্য অংশ? এইবারে এইখান দিয়ে আমরা যখন পশ্চিমী তত্ত্বের আন্তর্জাতিক সম্পর্কে তত্ত্বের কথা বলেছি, তখন আমরা নিও রিয়েলিজমের কথা বলেছি বা নয়া বাস্তববাদের কথা বলেছি, কেনেথ ওয়ালজের কথা বলেছি এবং তার সঙ্গী সাথীদের কথা বলেছি। তার পাশেও আমরা মানে নিম্নবর্গীয় বাস্তববাদ বা ধরুন সাবঅল্টার্ন রিয়েলিজমের কথা বলেছি। এই সূত্র ধরে আমি বলি যে বাস্তববাদ মানে শুধু সামরিক সুরক্ষা নয় বা শুধু সামরিক ক্ষমতাও নয়, মানে শুধুমাত্র মিলিটারি ক্যাপেবিলিটি হলেই কিন্তু কেউ সুরক্ষিত থাকে না, কোনো দেশ সুরক্ষিত থাকে না। আর্থিক ক্ষমতা সম্পন্ন বা সুস্থ সবল মানুষ বা শিক্ষিত সুস্থ সবল মানুষ যে ক্যাপেবিলিটির কথা অমর্ত্য সেন বারবার তার তার ধ্যান ধারণায় বলে গেছেন, তার লেখায় বলে গেছেন, সেই ক্যাপেবিলিটির কথাও কিন্তু একইভাবে সমানভাবে প্রযোজ্য এবং গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা যখন মানব সুরক্ষা বা মানব সম্পদের কথা বলবো, দুটি অর্থ কিন্তু দুটি দিকই কিন্তু আমরা সমান নজর দিয়ে দেখব। এবারে দ্বিতীয় যে জিনিসটা আমি আলোচনা করছিলাম সেটা হচ্ছে মানব সুরক্ষা এবং মানব উন্নয়ন। শেষে বলা যায় যে মানব উন্নয়ন না হলে মানব সুরক্ষা কিন্তু অসম্পূর্ণ রয়ে যায়। এবং শেষে যে জিনিসটা বলবো সেটি হলো দক্ষিণ এশিয়া অঞ্চলের এবং দক্ষিণ এশিয়ার যে দেশগুলি আছে তাদের বিবিধতা, তারা কিন্তু নিজেদের মতো করে স্বাতন্ত্র। মানে যেমন ধরুন এটি কেন বলছি, যেমন ধরুন অনেক ক্ষেত্রে মানব সুরক্ষা বা মানব উন্নয়নের তত্ত্ব আমরা ওই ওয়ার্ল্ড ব্যাংকের তত্ত্ব থেকে পেয়েছি বা ইউনাইটেড নেশনস এর তত্ত্ব থেকে পেয়েছি। হ্যাঁ, তাছাড়াও এই যে ধরুন ভুটানের যে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস এর কথা বললাম, যে সার্বিক জাতীয় আনন্দ, যেটাকে খুব মানে খুব অপ্রযোজ্য বাংলা হয়তো করছি, কিন্তু এর এর মানে সঠিক বাংলা এখনো হয়তো হয়ে ওঠেনি। কিংবা ধরুন মোহাম্মদ ইউনিসের মাইক্রো ক্রেডিট বা একেবারে নিচু স্তরে একেবারে তৃণমূল স্তরীয় ঋণ যে ব্যবস্থা উনি যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে করেছিলেন। এবং শেষে আমি বলতে পারবো বলে এইটা শেষ করবো যে দেখুন এই যে হিউম্যান ডেভেলপমেন্ট বা মানব উন্নয়নের কথা কিন্তু পশ্চিম থেকে এসে থাকলেও আরেকজন প্রাচ্যের পণ্ডিত মাহবুবুল হক, সে কিন্তু এটিকে প্রতিষ্ঠা করেছিলেন বা সে এর ভিন্ন ব্যাখ্যা দিয়েছিলেন এবং এই মানব উন্নয়নের আলোচনাকে আরো সমৃদ্ধ করেছিলেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি যে দক্ষিণ এশিয়ার সুরক্ষাটি মানে পশ্চিমী তত্ত্ব দিয়ে যেমন দেখা যায় পুরোটা কিন্তু তেমন নয়। পশ্চিমী তত্ত্বের বাইরেও কিন্তু অনেক ধ্যান ধারণা আছে যেটি আমাদের দেখা উচিত। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার প্রশ্ন উত্তর নিশ্চয়ই আপনারা করবেন, আমি উত্তর দেব। জানি না কতটা আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো, তবুও আমি নিশ্চয়ই চেষ্টা করব। সুতরাং রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং আপনাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য। আমার বক্তব্য মধ্যে ভুল ত্রুটি নিশ্চয়ই থাকবে এবং আপনারা সেটা তুলে ধরবেন, তাহলে এটা আমাকেও হয়তো আগামী দিনে আরো ভালো কিছু
লেখা বা গবেষণার কাজে বা ভালো কিছু বলার কাজে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ। শুনতে পাচ্ছেন? হ্যালো? আমি ভিডিওটা অফ করছি, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। স্যার কিছু প্রশ্ন এসেছে। বলুন। একজন প্রশ্ন করেছে, হোয়াট আর দ্য এভলভিং, হ্যাঁ, হোয়াট আচ্ছা আর আচ্ছা, এভলভিং আমার ডিমেনশনস অফ সিকিউরিটি? হ্যালো, হ্যাঁ, বলুন। একটু হ্যাঁ, হ্যাঁ, দাঁড়ান, আমার ল্যাপটপে একটু চার্জটা দিয়ে নি, একটু কমে যাচ্ছে চার্জটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবারে বলুন, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হোয়াট আর এভলভিং ডিমেনশনস অফ সিকিউরিটি? হ্যাঁ, শুনতে পেলাম না, আরেকবার। হ্যাঁ, হোয়াট আর এভলভিং dimensions of security? হোয়াট আর দ্য ইভলভিং ডাইমেনশনস অফ সিকিউরিটি ইন সাউথ এশিয়া, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। আর কিছু আমি একে একে দেবো নাকি একসাথে প্রশ্নগুলো নিয়ে তারপরে দেবো? হ্যাঁ, প্রশ্নগুলো নিয়ে নিন। আহ, তারপরের প্রশ্ন স্যার, এশিয়া বার্লিন যে স্বাধীনতার ইতি ও নেতিবাচক দিকের কথা বলেছেন, তার মধ্যে পার্থক্যটা যদি আরেকবার বলেন ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে। আর আহ, তারপর, হোয়াট ইজ ডিফারেন্স অ্যাবাউট দ্য রিপাবলিক অ্যান্ড ডেমোক্রেসি? আচ্ছা, আচ্ছা। আর আরো আছে স্যার, মানব সুরক্ষা এবং মানব উন্নয়নের স্কেলে ভারতের অবস্থানটা যদি কিছু মানানসই উদাহরণের সাহায্যে বলেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আর বলিনি। আরেকটা আছে স্যার, হ্যাঁ, আর এটাই লাস্ট, আরেকটা আছে। তাছাড়া পশ্চিমী দেশের যে উন্নত প্রযুক্তি অর্থাৎ কলকারখানা নির্মাণের ফলে যেভাবে পরিবেশ দূষিত হচ্ছে, তার প্রভাবও তো দক্ষিণ এশিয়ার গরিব দেশগুলিতে মানব উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে উলিরিচ বেগ যে রিক সোসাইটি ধারণা দিয়েছেন, সেটা যদি একটু ব্যাখ্যা করতেন। ঠিক আছে, এগুলো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি শুরু করলাম। প্রথম প্রশ্নটা হচ্ছে যে, মানে হোয়াট আর দ্য ইভলভিং ডাইমেনশনস অফ সিকিউরিটি ইন সাউথ এশিয়া, তাই তো? এইটা তো ইংরেজিতে করা হয়েছে, তো আমি বাংলাতেই বলছি। যে দেখো, সাউথ এশিয়ায় যখন কোনো আমরা সাউথ এশিয়ার সিকিউরিটির কথা বলি, আমাদের প্রথম ধ্যান ধারণাতেই চলে আসে পরমাণু বোমা, নিউক্লিয়ার সিকিউরিটি, ওয়ার, কাশ্মীর, মাওয়িস্ট এবং টেরোরিজম। তার পাশাপাশিও যে ধরো ওয়াটার সিকিউরিটি,
এনভায়রনমেন্টাল সিকিউরিটি বা ইকোলজিক্যাল সিকিউরিটি বা সোশিও ইকোনমিক সিকিউরিটি, এই ধ্যান ধারণাটাও যে তার পাশাপাশি একই আসনে বসতে পারে, এইটা কিন্তু এখনো আমাদের মধ্যে ঠিক মানে যদিও অনেক কাজ এই বিষয়ে হয়েছে, কিন্তু এখনো সম্পূর্ণরূপে কিন্তু এই জিনিসটা আমাদের মধ্যে এখনো প্রতিষ্ঠা ঠিক পেতে পারেনি। এই প্রেক্ষিতে একজন ভদ্রলোকের কথা বলছি, অমিতাভ আচার্য। অমিতাভ আচার্য তিনি বলেন, তার একটা ডিবেট আছে, মানে গানস ভার্সেস বাটার, মানে মানুষ আগে বন্দুক ধরবে নাকি আগে খাবে, কোনটা করবে। এবং এই যে অমিতাভ আচার্য, এই মানে ইনি একজন স্কলার, ভালো নামী স্কলার, ইনি বলেন যে যে ধরুন দক্ষিণ এশিয়ায় এমন একটি অবস্থা যেখানে এই ট্র্যাডিশনাল সিকিউরিটি বা মিলিটারি সিকিউরিটি বা সামরিক সুরক্ষা এবং মানে ভিন্ন ভিন্ন ধারণার যে সুরক্ষা, যেমন ধরুন ওয়াটার সিকিউরিটি, কিংবা ধরুন মানে পরিবেশ সুরক্ষা, কিংবা ধরুন ফুড সিকিউরিটি, খাদ্য সুরক্ষা, এইগুলো একই সঙ্গে সমসাময়িক থাকে। এবং এর ফলে দক্ষিণ এশিয়ার সুরক্ষার ব্যাখ্যাটাকে আরো জটিল করে মানে দেখা হয়েছে, আরেকটু জটিল বলবো না, আরেকটু মৌলিক করে দিয়েছে ব্যাপারটাকে। ইট হ্যাজ অ্যাডেড ক্রিটিক্যালিটি টু দ্য আইডিয়া অফ সিকিউরিটি ইন সাউথ এশিয়া। ঠিক আছে, এবার দ্বিতীয় প্রশ্নে আসছি, কি ছিল ইসায়া বার্লিন। হ্যাঁ, ইসায়া বার্লিন বেসিক্যালি তার একটা বই আছে, টু কনসেপ্ট অফ লিবার্টি। ঠিক আছে, এই টু কনসেপ্টস অফ লিবার্টিতে ইসায়া বার্লিন একটা বলে যে নেগেটিভ লিবার্টি আর পজিটিভ লিবার্টি। এইবার নেগেটিভ লিবার্টি আর পজিটিভ লিবার্টি বলতে গিয়ে, নেগেটিভ লিবার্টি বলে হচ্ছে মানে যেখানে মানুষ তার ইচ্ছে পূরণ করবে, তার ইচ্ছা পূরণের ক্ষেত্রে কোনো বাহ্যিক বাধা থাকবে না, বা তাকে ধরো কোনো কেউ বাধাপ্রাপ্ত করবে। এবার পজিটিভ লিবার্টি হচ্ছে বা ইতিবাচক সুরক্ষা হচ্ছে, মানে এই স্বাধীনতা হচ্ছে তাকে ভালো মন্দের বিচারটা শেখাবে, কি করলে তার ভালো হয়, মানে তার মধ্যে যে সব মানুষের মধ্যেই তো ভালো থাকে, ভালো হওয়ার ইচ্ছা প্রবণতা থাকে, সে যদি কোনো অর্থে বা কোনোভাবে সে বিপথে চালিত হয়, হ্যাঁ, তাকে ভালো করতে পারে। যেমন তোমাদের একটা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে এক্সাম্পল দিই, যেমন দেখবে মানে ধরো ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে এক্সাম্পল অফ নেগেটিভ লিবার্টি, খুব 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 সহজ উদাহরণ দিতে গেলে। আর ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ভারতবর্ষের সংবিধানে, দ্যাট ইজ পজিটিভ লিবার্টি। দেখবে সোশিও ইকোনমিক রাইটস, আর্থসামাজিক অধিকারগুলো সব ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, আদার দেন আর্টিকেল 21A, যেটা কিছুদিন পরে ভারতের মানে 2002 সালে ভারতের সংবিধানে এসেছে। তো এবারে আর একটা উদাহরণ দিচ্ছি দক্ষিণ এশিয়া সম্পর্কে। যেমন দেখবে অনেক লোক যারা ধরো এককালে ধরো মাওবাদী ছিল, বা এককালে ধরো এলটিটির ওই জঙ্গি শালায় প্রশিক্ষণ নিয়েছে, বা ভারতবর্ষেও অনেক ধরো আলফা বা বোডো এই আন্দোলনে অনেক যুবকরা যারা সামিল হয়েছে, তাদেরকেও কিন্তু পরবর্তীকালে রাষ্ট্র তাদেরকে বলেছে তোমরা ভালো পথে ফিরে এসো, তোমরা লেখাপড়া শেখো, তোমরা নিজেদের প্রতিভা বা যা কিছু তোমাদের কর্মক্ষমতা আছে সেটা কাজে লাগাও। এটা হচ্ছে এক ধরনের পজিটিভ লিবার্টি, বা তোমাকে ভালো মন্দ বুঝতে শেখানো, এবং এই ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। এই গেল 3 নম্বর। 4 নম্বর কি ছিল আর একটু বলো প্রকাশ। প্রকাশ 4 নম্বর প্রশ্ন কি ছিল? শুনতে পাচ্ছেন? এবারে আর একটা জিনিস বলি যে ডেমোক্রেসি এন্ড রিপাবলিক, ডেমোক্রেসি এন্ড আ রিপাবলিক। দা ভারতবর্ষ হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক, মানে রিপাবলিকে হচ্ছে when মানে হেড অফ দ্য স্টেট ইজ ইলেক্টেড, হেড অফ দ্য স্টেট আর হেড অফ দ্য গভর্নমেন্ট, মানে রাষ্ট্র এবং সরকার দুটোর মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। হেড অফ দ্য স্টেট
ইন ইন্ডিয়া হুইচ ইজ দ্য প্রেসিডেন্ট। ভারতবর্ষের ক্ষেত্রে প্রেসিডেন্ট হচ্ছে হেড অফ দ্য স্টেট, আর হেড অফ দ্য গভর্নমেন্ট হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার। তো সুতরাং ভারতবর্ষকে বলা যায় ইন্ডিয়া ইজ আ রিপাবলিক, এবং এখানে গণতন্ত্র আছে, কেন অ্যাডাল্ট সাফরেজ আছে, মানব অধিকারের মূল দিকগুলো আছে, এবং সোশিও ইকোনমিক রাইটসও আছে, যদিও সেটা নিয়ে নানান বিতর্ক হয়, তবু আক্ষরিক অর্থে বলতে গেলে সেগুলো আছে। এবার বলছি রিস্ক সোসাইটি। হ্যাঁ, এবার উলরিক বেকের কথা হচ্ছে, উলরিক বেকের কথা ধ্যান ধারণা এটা রিস্ক সোসাইটি। এবার রিস্ক সোসাইটি মানে হচ্ছে মানে ঝুঁকিপূর্ণ সমাজ, আর যদি বাংলা করতে যায়। এবার আমরা যখন রিস্ক সোসাইটির কথা বলবো, তখন উলরিক বেক কিন্তু একটা জিনিস বলেছেন, যে মূলত এই মডার্নিটি বা আধুনিকতার প্রেক্ষিতে কিন্তু এই রিস্ক সোসাইটিটা হচ্ছে। মানে উলরিক বেক বলেছেন যে এই এনভায়রনমেন্টাল রিস্ক যেটা হচ্ছে, সেটা কিন্তু আধুনিকতারই একটা প্রভাব। মানে ধরো ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে বিবেচনাহীন শিল্পাঞ্চল, সেটা যেরকম একটা প্রভাব, আবার অবাধ পুঁজিবাদের যে খিদে, দ্য পারপেচুয়াল অ্যান্ড দ্য পার্মানেন্ট হাঙ্গার অফ ক্যাপিটালিজম, এইটাও কিন্তু এইটাও কিন্তু একটি মানে পরিবেশ দূষণের ক্ষেত্রে খুব বড় ভূমিকা নেয়, বা পরিবেশকে বিপন্ন করার ক্ষেত্রে খুব বড় ভূমিকা নেয়। ধরো দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে যদি একটা উদাহরণ দিই, এই যে যে প্রশ্ন করেছে সে বলল সবসময় যে মানে ব্যাপারটা যে পশ্চিমী দেশ থেকে বেশি উৎপাদন হয়, পলিউশন পলিউশন হয়, এটা যেরকম কথাটাও কিছুটা হলেও ঠিক, কিন্তু আমরা দেখছি অনেক ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশরাও কিন্তু মাঝে মধ্যে তাদের পার্শ্ব দেশগুলিকে ক্ষতিগ্রস্ত করে বসে। কিভাবে জানবে, অনেক ধরো ভারতের তো উত্তর ভারতের পাহাড়ি অঞ্চল তো খুব ভালো, মানে খুব মনোরম, মানে খুব ভালো পর্যটন ক্ষেত্র বা খুব ভালো টুরিস্ট স্পট। এবার কি হয়, এই টুরিস্ট রিসর্ট বানাতে গেলে না, মানে পাহাড়ের যে একটা মানে কোথায় কোন উচ্চতার উপরে কি বানাবো, যে পাহাড়ের মাটি বা পাহাড়ের পাথরের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা, সেই ধারণা কিন্তু অনেক সময় থাকে না। এখন বিভিন্ন পুঁজিবাদীরা বা বিভিন্ন শিল্পপতিরা বা বিভিন্ন ধনী ব্যবসায়ীরা যখন ভারতবর্ষের নানা পাহাড়ি অঞ্চলে, যেমন ধরো হিমাচল, হিমাচল তো খুব সুন্দর, খুব ভালো পর্যটন ক্ষেত্র, সেখান থেকে সরকারের আয়ও হয়, আর বিজনেসম্যানদেরও আয় হয়, ব্যবসায়ীদের আয়, কিন্তু সেই করতে গিয়ে আমরা কি করি, কখন যে জিওলজিক্যাল প্লেট, যেগুলোকে জিওগ্রাফির ভাষায় বলে, ভূগোল, সেটার কখন অজান্তে ক্ষতি করে বসে থাকি, তার ফলে হয়তো নেপালে ভূমিকম্প হয়ে গেল, এটা আমরা বুঝতেও পারি না। ঠিক আছে, সুতরাং উলরিক বেকের ব্যাখ্যাটা যেরকম মডার্নিটি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ক্যাপিটালিজমের একটা ক্রিটিক, তেমন এই ব্যাখ্যাটাকে আমি দক্ষিণ এশিয়ায় কিভাবে এর রূপান্তর হয় তার একটা ব্যাখ্যা দিলাম। আশা করি সব প্রশ্নের উত্তর আশা করি দিতে পেরেছি। আর কিছু থাকলে বলো। তোমরা যদি আমার প্রশ্নে খুব একটা মানে জবাবে খুব একটা সন্তুষ্ট না হও, সেটাও বলো, আমি দিয়ে দেবো। হ্যালো।
আহ, অসংখ্য ধন্যবাদ স্যার। আর বলো যদি আর কিছু আপাতত কোনো প্রশ্ন নেই। না স্যার, আর কোনো প্রশ্ন নেই। তো অসংখ্য ধন্যবাদ আমার বক্তব্য রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে। ভালো লেগেছে সেটাও বলো। হ্যাঁ স্যার, বক্তব্য খুব সুন্দর হয়েছে, সকলেই ওটাই বলছে। খুব সুন্দর হয়েছে আজকের আলোচনা। অসংখ্য ধন্যবাদ রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকলকে। অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা যারা শুনলেন। আশা করছি সকলের ভালো লেগেছে আজকের আলোচনা। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ রাষ্ট্রবিজ্ঞান হ্যাঁ, চর্চা কেন্দ্রকে আমন্ত্রণ জানানোর জন্য এবং ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য। ঠিক আছে, তাহলে আমি থ্যাংক লগ ইউ আউট স্যার। করে যাই। হ্যাঁ হ্যাঁ, সকলকে শুভরাত্রি।